আজ আমরা মডেল কোশ্চেন সেট 1 এর পার্ট 2তে 4-এর যে অঙ্কগুলো রয়েছে 12টা অঙ্ক, এই 12টা অঙ্ক আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। আমাদের এখানে যে জায়গাটা বলেছে আমি একটু ক্লিয়ার করব। সেখানে দেখো, এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এবং প্রত্যেক প্রশ্নের মান দেওয়া রয়েছে 2, তাহলে 20 নম্বর। তাহলে মোটামুটি আমাদের একটা ধার্য করা হয় যে 20 নম্বরের জন্য 2 দিয়ে গুণ করো, তাহলে 40 মিনিট। তাহলে মোটামুটি আমাদের এরকম প্র্যাকটিস করতে হবে যেন এই 10টা প্রশ্ন মোটামুটি আমরা 30 থেকে 35 মিনিট অথবা তার থেকে কম সময় নামিয়ে আনতে পারি। আজ আমি এই ভিডিওতে তোমাদের ডিটেলসে অঙ্কগুলো দেখাবো। এই কারণে আমার একটু হয়তো সময়টা বেশি লাগতে পারে, কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখার শেষে যে কমেন্টটা করতে বলবো সেটা অবশ্যই করবে এবং তোমার মনের যে ইচ্ছা এই ভিডিওটা দেখে হয়েছে সেটাও তুমি জানাবে। এবার চলো পুরো জায়গাটা আমরা একটু দেখে নিই। প্রথম অঙ্কতে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা নির্ণয় করি। ওকে, তাহলে দেখছি আমরা মোটামুটি আমরা একটু ধরে নিই। ধরি এখানে আসলকে আমরা কি ধরি? আসল পি ইকুয়াল টু এক্স টাকা। ওকে, সময় আমরা কি জানি? সময় টি ইকুয়াল টু এখানে কত আছে? 1 মাস। সুতরাং 1 মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হয় আমাদের বছর, তাই তো? সুদের হার কত দেওয়া আছে? সুদের হারকে আমরা কি বলি? আমি কিন্তু পুরো প্রসেসটা দেখাবো তোমাদেরকে, যেভাবে অঙ্কগুলো করলে পুরো নম্বরটা পাওয়া যাবে। 5%। ওকে, এবার আমাদের সুদ আই ইকুয়াল টু কত আছে? 1 টাকা। এটা ক্লিয়ার হলো? এবার আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে শুধুমাত্র আমাদের পিটা বের করতে হবে। তাহলে পি আমরা বাঁ দিকে রাখলাম এবং বাকি সব ডান দিকে নিয়ে গেছি। আই ইন্টু 100 বাই আর টি। এখানে পি ইকুয়াল টু আমরা কত ধরেছি? এক্স। আই ইকুয়াল টু 1 টাকা। 100 জায়গায় 100। আর এর মান কত? 5%। টি এর মান 1/12। ও সরি, আর এর মান 5%। যেহেতু আমার পার্সেন্টের জন্য 100 দিয়ে দিয়েছি অলরেডি, সুতরাং আর পার্সেন্টেজ দেবো না। এখানে 1/12, 12 আমাদের উপরে উঠে যাবে। এবার 5 দেখে কাটো, তাহলে হয় 20। তাহলে এটা 20 ইন্টু 12 উপরে উঠে গেল, অর্থাৎ 20 এর সঙ্গে গুণ হবে 12 আমাদের। তাহলে কত হচ্ছে? 12 দুগুণা 24, 240 টাকা। ওকে, এটা এখানে লিখি। অতএব নির্ণেয় আসল, এটা কিন্তু ভাইটাল লাইন, একদম বলে দিচ্ছি। নির্ণেয় আসল ইকুয়াল টু 240 টাকা। ক্লিয়ার হলো? এই পুরোটা যদি এইভাবে নামাতে পারো তবেই 2 নম্বর পেয়ে যাবে। আরেকটা জিনিস, যে আমি বাঁদিকে মার্জিনটা ফাঁকা রাখবো অনেকটা, কারণ অনেক সময় স্যাররা বাঁদিকে নম্বরটা দিয়ে থাকেন, তখন হয়তো বা তুমি ফাঁকা রাখলে না, তখন কিন্তু সেই নম্বরটা হয়তো দিয়ে দিলেন, কিন্তু লেখার মধ্যে যদি থেকে যায় তাহলে সেটা কাউন্ট হয় না অনেক সময়। এই কারণে মার্জিনটা অবশ্যই রাখবে। এবার দেখো 2 নম্বর অঙ্কটা আমরা চলে যাই। কি বলছে দেখো, যদি এ ইস টু বি সি ইস টু ডি ইকুয়াল টু 1/2 ইস টু 1/3 ইস টু 1/4 ইস টু 1/5 হয়, তাহলে এ প্লাস বি ইস টু সি প্লাস ডি এর মান কত সেটা আমাদের হিসাব করতে বলেছে। ওকে, তাহলে এটা মোটামুটি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। ওকে, এটা আমাদের আছে কত? 1/2 ইস টু 1/3 ইস টু 1/4 ইস টু 1/5। ওকে, ঠিক আছে। এবার 4 × 5 = 20, 3 × 60, যেহেতু 60, তাহলে আমরা মোটামুটি একে প্রত্যেকটা অনুপাতকে আমরা 60 দিয়ে গুণ করে দেব। ক্লিয়ার? লসাগু কত? এদের লসাগু হয় 60, এই কারণে আমরা 60 দিয়ে গুণ করে দিচ্ছি।
অনুপাতগুলোকে। অনুপাত অর্থাৎ ভাগ, তাহলে আমরা এক সময় কি করতে পারি, ভাগ করে দিতে পারি, ইন্টু 60। তাহলে 2 দিয়ে কে কাটো, তাহলে হচ্ছে 30, তাহলে ইস্টু 3 দিয়ে কে কাটো, 3 কুড়ি 60, 4 দিয়ে কে কাটো, 4 গুণং 60, 5 দিয়ে কে কাটো, 5 12 60, তাহলে ইস্টু 12। ক্লিয়ার হচ্ছে এটা? তাহলে এবার আমরা ধরি এ বি সি ডি এর মান যথাক্রমে 30 কে, 20 কে, 15 কে, এবং এখানে একটা এবং দিতে পারো, অথবা এখানে এবং দিলে এখানে এবং দেবে, ঠিক আছে। 15 কে এবং 12 কে। এখানে অবশ্যই লিখে দেবে কে ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? পুরো অঙ্কের প্রসেস দেখাচ্ছে, পুরো যেভাবে অঙ্কগুলো করবে তোমরা। এবার দেখো, এবার আমাদের বলছে এ প্লাস বি ইস টু সি প্লাস ডি, এটা আমাদের দেয়া রয়েছে। তাহলে এখান থেকে এ প্লাস বি, তাহলে এ এর মান কত আছে এখানে 30 কে, তাহলে 30 কে প্লাস অফ এখানে বি এর মান কত আছে 20 কে। ওকে, এস টু সি এর মান এখানে কত আছে 15 কে, প্লাস অফ এখানে ডি এর মান আছে 12 কে। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে কে কমন নিই, বা এখানে দেখো কত কে হয়েছে 50 কে, এস টু এখানে কত হয়েছে 27 কে, তাহলে উভয় পক্ষ থেকে কে কে কেটে দিলাম, তাহলে হয় 50 ইস টু 27। ওকে, এটা আমাদের পুরো অ্যান্সারটা। অতএব নির্ণয়, এখানে কি লিখবে, কি বলছে নির্ণয় করো, অতএব নির্ণয় অনুপাত, অতএব নির্ণয় অনুপাত ইকুয়াল টু 50:27। ওকে, ফুল স্টপ দিয়ে দিল এখানে। আশা করি পুরো ক্লিয়ার হচ্ছে এটা। এবার পরে অঙ্কতে আমি চাই, আমি নম্বর হিসেবে মার্কটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কি করে অঙ্কগুলো একদম শর্টে চাপিয়ে আনতে হয় প্র্যাকটিসের সময়, সেটা আমি দেখাবো। এবার 3 আমার একটা অঙ্ক দেওয়া রয়েছে 1/x ইকুয়াল টু 2 মাইনাস √3, সেখান থেকে x এর মান আমাদের বের করতে বলেছে। এখানে দেখো, তাহলে এটা 1/x আছে, এর নিচে কত আছে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে পুরোটাকে ঘুরিয়ে দাও, তাহলে কত হচ্ছে x/1 লিখলাম না, বাট এর নিচে 1 ছিল, সেটা এখানে চলে গেল 1, 2 মাইনাস √3। আমাদের নিচে রুট রাখতে নেই, এর জন্য আমাদের রুট তাড়ানোর জন্য একে আমরা গুণ করব 2 প্লাস √3 দিয়ে। এখানে যার আগে রুট রয়েছে তার, যেখানে রুট রয়েছে তার আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটাকে আমরা শুধু পরিবর্তন করে দেবো, এখানে 2 প্লাস √3। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে কত 2 প্লাস √3, এটা a মাইনাস বি, এটা a প্লাস বি, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস অফ √3 তার স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রে পড়েছে। তাহলে 2 প্লাস √3 বা এখানে 4 মাইনাস 3 ইকুয়াল টু, নিচে থাকে আমার 1, সুতরাং আমার নিচে আর 1 লেখার দরকার হবে না। ওকে, অতএব নির্ণয়, সুন্দর করে একটু লিখবে, নির্ণয় x এর মান ইকুয়াল টু 2 প্লাস √3। ক্লিয়ার হলো? ঠিক এইভাবে প্রসেসগুলো আমরা টেনে নেব। এবার চলো 4 নম্বরের অঙ্কটা দেখে যাই। এখানে একটা সমীকরণ রয়েছে 20 দ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান কত।
ওকে, আমরা দেখছি এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস অফ 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স ইকুয়াল টু, একে আমি গুণ করি, তাহলে 2kx মাইনাস অফ কে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ, এটা 2kx নিয়ে আসলাম বাদিকে, তাহলে এটা মাইনাস হলো, এখানে মাইনাস অফ এক্স আমার অলরেডি রয়েছে, আর এখানে মাইনাস কে এই পাশে চলে আসলে প্লাস অফ কে ইকুয়াল টু 0। তাহলে অর এক্স স্কোয়ার, এখানে প্লাস অফ এক্স কমন নিলাম এখান থেকে, তাহলে এখানে মাইনাস 2k মাইনাস অফ 1 পড়ে রইল, ক্লিয়ার, প্লাস অফ কে, অর্থাৎ এই দুটো থেকে আমরা কমন নিয়েছি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2kx এটা আমরা পেয়ে যাব, এবং প্লাস মাইনাসে মাইনাস এক্স। এবার যদি দেখি আমরা এটাকে যদি সাজাই, ওইখানে বা দেবে তোমরা, আমি ওয়াল লিখে ফেলেছি ভুল করে, মাইনাস অফ 2k, যেহেতু তোমাদের বা রয়েছে এই কারণে তোমাদের বা লিখতে হবে। এবার দেখো, এবার আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের সমষ্টি মাইনাস অফ বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস অফ আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। আমরা এটা সমীকরণ জানি, সুতরাং এখান থেকে তুমি চাইলে মাইনাসটা কমন নিয়ে নিতে পারো, আমি মাইনাসটা নিয়ে নিচ্ছি, মাইনাসটা নিয়ে নিলাম, তাহলে 2k প্লাস অফ 1 এক্স প্লাস অফ কে ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস এক্স কমন নাও, এখান থেকে মোটামুটি এই দুটো লাইন করতে হবে না, ছেড়ে দাও, অথবা করে ফেলতে পারো। তাহলে এটা আমাদের বীজদ্বয়ের সমষ্টি, তাহলে 2k প্লাস অফ 1 ইকুয়াল টু 0। এখানে কি বলেছে, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে এটা আমাদের বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বা 2k ইকুয়াল টু মাইনাস অফ 1, অতএব k ইকুয়াল টু মাইনাস অফ 1/2, ক্লিয়ার। তাহলে এটা আমাদের অ্যান্সার, অতএব নির্ণেয় k এর মান ইকুয়াল টু মাইনাস অফ হাফ। ওকে, এবার চলো পরের অঙ্ক করতে যাই। এখানে দেওয়া রয়েছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3 সেমি এবং 8 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা আমাদের 13 সেমি দেওয়া রয়েছে। এর একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে মোটামুটি এটা আমি 13 ধরি, এখানে আমি মোটামুটি একটা দিয়ে দেবো, সেটা মোটামুটি 3 ধরে নিই, এটা মোটামুটি এখানে, তাহলে এই পুরোটার দৈর্ঘ্যটা কত, এটা ও ড্যাশ, পুরোটার দৈর্ঘ্য কত, এখান থেকে ও ড্যাশ ইকুয়াল টু আমাদের 13 বলেছে, আর এর যে ব্যাসার্ধ সেটা আমাদের বলেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 8 সেমি, এখান থেকে এই পর্যন্ত 3 সেমি। এবার এর একটা সাধারণ স্পর্শকের কথা বলেছে আমাদের, সাধারণ স্পর্শক অর্থাৎ একেও টাচ করবে এবং একেও টাচ করবে, একটু বোঝার মতো আঁকতে হবে, হ্যাঁ মোটামুটি ধরে নাও এখানে টাচ করেছে। এবার এখান থেকে আমি এটাকে যোগ করলাম যেখানে টাচ করেছে, এবং এখান থেকে আমি এটাকে যোগ করে নেব মোটামুটি। তাহলে এভাবে যোগ করি, তাহলে মোটামুটি এটা কত হয়, এটা হয় আমাদের লম্ব, তাই তো, এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়। এবার একটা কাজ করছে, এটা আমাদের সাধারণ স্পর্শক এবি, এখানে তাই বলে দিয়েছে নাকি, না বলেনি কিছু। এবার এই ও ড্যাশ থেকে এই ও এর উপর একটা লম্ব টানা হলো মোটামুটি, হ্যাঁ সেটা মোটামুটি সি বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে যদি আমরা দেখি এটা লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি হলো, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি পড়ে থাকে, তাহলে এটা কত হবে, এটাও 90 ডিগ্রি হবে, কারণ কি চতুর্ভুজের
সরি, আয়তক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত? 360 360 ডিগ্রি। তাহলে একটা যদি 3টে কোণ আমরা 60 ডিগ্রি করে পেয়ে গেছি, তাহলে আরেকটা কোণ পড়ে থাকে, সেটাও 3টে কোণ 90 ডিগ্রি করে পেয়ে গেছি, তাহলে আরেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। ওকে, তাহলে এইটা যদি আমাদের, যেহেতু এটা আমাদের 3 সেমি, তাহলে এইটাও আমাদের 3 সেমি ব্যাসার্ধ, তাহলে এই বাহু আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তাহলে এই বাহু সমান, তাহলে এটা 3 সেমি। এবার কাজ হলো আমাদের এ বি বের করতে হবে। তাহলে আমরা যদি একটা জায়গা থেকে ও এবং সি এর দৈর্ঘ্যটা বের করি, ও সি এবং এ বি সমান, তাহলে ও সি যদি বের করতে পারি, তাহলে এ বি এর মানটা আমরা পেয়ে যাব। এটাই আমাদের কাজ। এবার দেখো, এবার লিখছি, চিত্রে ও ও ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট 8 সেমি ও 3 সেমি, বাংলা লিখো এগুলো, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। এবার ও এবং ও ড্যাশ ইকুয়াল টু 13 সেমি। ওকে, এই দুটোর মধ্যে দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এবার যেহেতু এ বি সাধারণ স্পর্শক, এ বি সাধারণ স্পর্শক, সুতরাং এখানে আমরা বলতে পারি অতএব ও এ লম্ব এ বি, অর্থাৎ ও এ বি এর উপর লম্ব হয়েছে, এবং ও ড্যাশ বি এ বি এর উপর লম্ব এ বি। ওকে, তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে। এবার ও ড্যাশ সি, ও ড্যাশ থেকে এরকম লিখি, ও ড্যাশ থেকে ইউ এর উপর লম্ব টানা হলো, লম্ব সি, লম্ব ও ড্যাশ সি টানা হলো। এবার এখান থেকে দেখি, এটা যেহেতু আমাদের 3 সেমি, অতএব এখান থেকে বলতে পারি ও ড্যাশ বি এ সি একটি আয়তক্ষেত্র। তাই তো, যেগুলো বলছি সেগুলো কিন্তু লিখছি। এবার তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব ও ড্যাশ বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু 3 সেমি, আবার এ বি ইকুয়াল টু ও ড্যাশ সি। এবার আমরা ও সি বের করি, ও সি ইকুয়াল টু, এবার দেখো ও সি, ও এর পুরো দৈর্ঘ্যটা কত? 8, তার থেকে 3 সেমি বাদ চলে গেছে, তাহলে 8-এর থেকে যদি আমরা 3 বাদ দিই, 8 মাইনাস 3 ইকুয়াল টু কত পাচ্ছি? 5 সেমি। তাহলে একটা জিনিস দেখি আমরা, এটা আমাদের 5 পেয়েছি, এই পুরোটা পেয়েছি 13, এবং এখানে দেখো এখানে লম্ব টেনেছি, অতএব এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু 13, তাহলে এটা আমাদের অতিভুজ, আর একটা বাহু রয়েছে 5, তাহলে আরেকটা যে বাহুটা রয়েছে সেটা আমাদের হয় ভূমি হবে, না হলে লম্ব, যে কোনো একটা ধরে নাও। তাহলে অতিভুজ থেকে এই বাহুটা যদি বাদ দিই, অর্থাৎ অতিভুজের স্কোয়ার মাইনাস এটা ধরে নিলাম এটা এখন লম্ব স্কোয়ার ইকুয়াল টু এই ভূমি তার স্কোয়ার, অতএব ও ড্যাশ সি ইকুয়াল টু রুট ওভার 13 তার হোল স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস অফ 25 ইকুয়াল টু 144 ইকুয়াল টু 12। অতএব এ বি ইকুয়াল টু 12, এখানেও অবশ্যই সেমি লিখে দেবে, বাংলায় লিখবে অবশ্যই,
অতএব নির্ণেয় এ বি এর দৈর্ঘ্য 12 সেমি। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা তোমাদের বইয়েও রয়েছে। এবার চলো পরের প্রশ্নতে আমরা চলে যাই। এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল টু এডি। এখানে একটা কোণ দেওয়া রয়েছে 30 ডিগ্রি হলে, এবার অন্য একটা কোণের মান আমাদের বলছে। বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা মোটামুটি একটা বৃত্ত আঁকবো প্রথমে। এটা আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। এবার এখানে মোটামুটি একটা চতুর্ভুজ এঁকে নাও। ওকে, এঁকে নিয়েছি। এবার এখান থেকে এ বি ইকুয়াল টু, এটা এ বি সি ডি, তাহলে এ বি ইকুয়াল টু এডি আমাদের বলেছে। ঠিক আছে, এবার এ বি ডি কোণ, অর্থাৎ এ বি ডি কোণ, অর্থাৎ এইটাকে যখন যোগ করা হলো, এই কোণটার মান আমাদের কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস দেখি যে এ বি ডি এটা আমাদের ত্রিভুজ, আর এখানে এ বি এবং এডি এটা তো সমান। তাহলে এই দুই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ এরাও সমান হবে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি বলেছে, তাহলে এই কোণ 30 ডিগ্রি। তাহলে সেটাই লিখবো এখন, বাকিটুকু বাকি একটু পরে করছি। এ বি প্রদত্ত রয়েছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ইকুয়াল টু এডি বলেছে। ওকে, সুতরাং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এবার আমরা সোজা কোণটা লিখে দেব, এ বি ডি কোণ ইকুয়াল টু এ ডি বি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি করে। তাহলে এই বাকিটা কত? অতএব কোণ বি এ ডি কোণ ইকুয়াল টু 180 থেকে এই 30 এবং এই 30 যদি বাদ দিয়ে দিই, -30 যদি বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি 60 বাদ চলে গেল, তাহলে থাকছে 120। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। আবার কোণ বি এ ডি কোণ প্লাস অফ বি সি ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কি বললাম? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ এবং সি কোণের সমষ্টি এখানে 180 ডিগ্রি। একইভাবে এখানে পুরো বি কোণটা আর এখানে পুরো ডি কোণটা, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এইটুকুই পেয়েছি। আবার বি এ ডি কোণ 120 ডিগ্রি এইমাত্র বের করলাম, বা 120 ডিগ্রি প্লাস অফ বি সি ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার বা বি সি ডি কোণ ইকুয়াল টু 180 মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হবে? বি সি ডি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার হলো? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে এর উত্তরটা আমাদের হবে 60 ডিগ্রি, এবং আমাদের বি সি ডি এর মান বের করতে বলেছে। অতএব নির্ণেয় কোণ বি সি ডি এর মান 60 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে পুরো অঙ্কটা আমাদের কমপ্লিট হয়েছে। বোঝা গেছে তো? একদম পাক্কা। এবার চলো পরের অঙ্কতে যাই। এটা 7 নম্বর। 7-এর যে অঙ্কটা রয়েছে সেটা একবার পড়ে নিই। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত এ বিন্দু থেকে, অর্থাৎ একটা বৃত্ত রয়েছে, তার 26 সেমি দূরে রয়েছে এ বিন্দু। তাহলে এই আমার একটা বৃত্ত, এর মোটামুটি এই কেন্দ্র থেকে 26 সেমি ধরে নিলাম এইখানে,
বা আর একটু দূরে ধরি। ওকে, এখান থেকে বলেছে এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ এখান থেকে আমরা এর উপরে একটা স্পর্শক অঙ্কন করলাম, তাহলে যার দৈর্ঘ্য আমাদের 10 সেমি, স্পর্শ এখানে স্পর্শ করেছে। তাহলে এইটাকে যদি আমি যোগ করি তাহলে এই কোণটা আমার কত হয়েছে, 90 ডিগ্রি। তাহলে এটা 10 সেমি, এই বাহুটা 26 সেমি, তাহলে এই বাহুটা আমরা পাবো, তাই তো। আর এটা বৃত্তের আমাদের ব্যাসার্ধ, এটা ও বৃত্তের ব্যাসার্ধ এই পর্যন্ত, এটা এ ধরি এবং এখানে একটা স্পর্শক বলেছে, স্পর্শকের নাম কি দিয়েছে না, তাহলে আমি নির্দিষ্ট নাম দিতে পারি আমার মন মতো, তাহলে বি নাম দিলাম। তাহলে এ বি স্পর্শক। এবার ও বি যদি আমি যোগ করি তাহলে ও বিটা আমার এর উপর হচ্ছে লম্ব, এবং ও বি একই সঙ্গে এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো। এখানে 10 সেমি এখানে বলে দিয়েছে, তাহলে বৃত্তটির ব্যাস নির্ণয় করো, ব্যাস চেয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি আমি ও কেন্দ্রীয় বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি স্পর্শক, স্পর্শক কত এখানে বি এ, বি এ আমার স্পর্শক। তাহলে বি এ ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 10 সেমি। ওকে, এবং ও এ ইকুয়াল টু 26 সেমি। এবার আমরা এখান থেকে অতএব এবার আমরা মোটামুটি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি একটু বলতে পারি, এখানে ও বি লম্ব এ বি, এটুকু আমরা অবশ্যই একটু বলে দেব। এখন পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে এটা আমাদের অতিভুজ, অতিভুজ তার হোল স্কোয়ার মাইনাস ভূমি তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব তার হোল স্কোয়ার, সেটাই করবো। দেখো, অতএব ও বি ইকুয়াল টু রুট ওভার 26 তার হোল স্কোয়ার মাইনাস অফ 10 তার হোল স্কোয়ার। এটাকে যদি সমাধান করো তাহলে তুমি পাবে 24। ওকে, আশা করি গুণ করতে পারো, 26 গুণ 26 করে দেবে 26-এর বর্গ, আর 10 গুণ 10 করলে তো 100, তাহলে তার থেকে বিয়োগ করে দেবে 576 বেরোবে। 26 গুণ 26 এটা 676 সম্ভবত, আর এখানে 10 তাহলে 100, তাহলে 576 আসবে। ওকে, একটু বড় বড় দাগ দিয়ে দিই, সবগুলো আলাদা। এবার দেখো, এবার মোটামুটি আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এবার দেখি পরে অঙ্কটা কি বলেছে। এবার এটাকে নির্ণয় দিয়ে যেভাবে লেখা শিখালাম এইভাবে পুরোটা লিখে দেবে, এবং অন্তত প্রত্যেক অঙ্কের নিচে 1 লাইন থেকে 1.5 লাইন লেখার মতো জায়গা বা 2 লাইন লেখার মতো জায়গা ছেড়ে তারপর পরের প্রশ্নটা অবশ্যই লিখবে, যেন বোঝা যায় যে আমার একটা প্রশ্ন হয়ে গেছে এবং পরের প্রশ্নটা একটু গ্যাপে রয়েছে। এবার দেখো, 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে 441 টাকা। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? ওকে, তাহলে এখান থেকে মোটামুটি আসল প্রদত্ত, আসল ইকুয়াল টু 400 টাকা, সুদ আসল ইকুয়াল টু 441 টাকা, এভাবে লিখে নিলাম। এবার আমাদের সময় দেওয়া রয়েছে 2 বছর, সময় ইকুয়াল টু 2 বছর। একইভাবে আমাদের বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদ বের করতে বলেছে। এবার ধরি চক্রবৃদ্ধি সুদ
চক্রবৃদ্ধি সুদের হার আর টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব নির্ণেয় শর্তে অথবা শর্তে শুধু লিখতে পারো, তাহলেই সুদ আসল ইকুয়াল টু আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন। এন অর্থাৎ সময়, সময় এখানে দেওয়া আছে 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে মোটামুটি 400 এই পাশে চলে আসবে, বা পুরোটাই এই পাশে নিয়ে আসি। 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার এখানে থেকে গেল, আর এই 400 এর নিচে এসে ভাগ হলো, তাহলে 441-এর নিচে 400 গিয়ে ভাগ হলো, আর এখানে পড়ে রইলো 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। দুটোকে একবারে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এবার 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 21/20 তার হোল স্কোয়ার। এখান থেকে মোটামুটি 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। এবার এক ওই পাশে গিয়ে বিয়োগ হবে, আর বাই 100 ইকুয়াল টু 21/20 মাইনাস অপন, বা আর বাই 100 ইকুয়াল টু, যদি একে বিয়োগ করি তাহলে হয় 21 মাইনাস 20 বাই এখানে 20, উপরে থাকছে 1, আর এই 20 দিয়ে একে ভাগ করলে হয় 5, 5 দিয়ে এই 1কে গুণ করলে হয় আর ইকুয়াল টু 5। অতএব নির্ণেয় সুদ ইকুয়াল টু 5%। ক্লিয়ার? এবার পরের অঙ্কতে যাই। দেখো, আমি জানি একটু সময় বেশি লাগবে, বাট আমি চাই তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে শেখো। এবার দেখো পরের অঙ্কটি 9 নম্বর। একটা বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। এবার পি এ কিউ কোণ = 60 ডিগ্রি হলে এ পি কিউ কোণের মান নির্ণয় করি। ওকে, এটা আমাদের একটা বৃত্ত। এবার এখানে দেখো পি আর কিউ দুটি বিন্দু, ওই বৃত্তের উপর অবস্থিত পি আর কিউ দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে ধরো এই বিন্দুতে এবং এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি এবং তারা গিয়ে এখানে এ বিন্দুতে ছেদ করেছে। এটা পি, এটা কিউ। স্পর্শক এর ভিতর দিয়ে যায় না, বাইরে দিয়ে যাবে, কিন্তু আঁকাটা একটু হয়ে গেছে। এবার দেখো, এটা আমাদের কেন্দ্র। এবার মোটামুটি এই পি এ কিউ কোণ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এটা আমাদের বলেছে পি এ কিউ কোণ = 60 ডিগ্রি। আবার দেখো, এটাই স্পর্শক আর এটাও স্পর্শক, সুতরাং স্পর্শকের যেহেতু একই জায়গায় গিয়ে ছেদ করেছে এ বিন্দুতে, সুতরাং এই স্পর্শক দুটির দৈর্ঘ্য আমাদের সমান। এবার তাহলে আমরা লিখি, চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক পরস্পর এ বিন্দুতে ছেদ করে। অতএব আমরা এই উপপাদ্যে আমরা এটা প্রমাণ করেই দিয়েছি, আমরা আগে প্রমাণ করেইছি। অতএব আমরা বলতে পারি কিউ এ ইকুয়াল টু পি এ। যেহেতু আমাদের দুটো বাহু সমান, সুতরাং এই সাপেক্ষে যদি এই পি এবং কিউকে যোগ করা হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ আমাদের সমান হবে। অতএব ত্রিভুজ পি কিউ এ এর কোণ এ পি কিউ কোণ ইকুয়াল টু কোণ পি কিউ এ কোণ। ওকে, এই কোণটা আর এই কোণটা লিখলাম, দুটো সমান লিখলাম। এবার যেহেতু আমাদের এই কোণটা 60 ডিগ্রি, সুতরাং এই দুটো কোণের পরিমাণ কত হবে?
120 ডিগ্রি, যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এখান থেকে বলতে পারি অতএব কোণ এ পি কিউ কোণ, এটা আমাদের জিজ্ঞাসা করেছে সম্ভবত, আই থিঙ্ক ভুল পড়িনি, এ পি কিউ কোণ ইকুয়াল টু, তাহলে 180কে আমি 60 দিয়ে বিয়োগ করলাম, অর্থাৎ এই কোণটা দিয়ে বিয়োগ করলাম এবং আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। কারণ কি, এই কোণ আর এই কোণের সমষ্টি হলো 120 ডিগ্রি, তাই তো এখানে দেখেন। তাহলে এটা 120 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। ক্লিয়ার? এখানে কি লিখবে, অতএব নির্ণেয় এমক কোণের মান এত ডিগ্রি। ঠিক আছে, এটা না লিখলেই নয়, এটা অবশ্যই লিখবে। এবার পরের অঙ্কতে যাই। দেখো, একটা সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল 192 বর্গ সেমি, ঘনফল দেওয়া আছে 144 ঘন সেমি এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি। তাহলে এদের বাহুগুলো, এখানে বলছে এদের মাত্রাগুলো নির্ণয় করো। তাহলে মাত্রা অর্থাৎ বাহুগুলো নির্ণয় করতে বলেছে। এবার আমি যে কথাটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে অঙ্কটা রয়েছে, এটা যদি আমি এইভাবে লিখে করতে চাই সেটা আমার 2 পাতা দরকার হবে, কিন্তু এত বড় অঙ্ক আসার সম্ভাবনা কম, হয়তোবা আসলে 5 মার্কে আসবে, আমি বলে দিই। এখানে 2 নম্বরে দিয়ে দিয়েছে। এখানে আমরা ধরি বাহুগুলি ইকুয়াল টু এ কমা বি কমা সি। ওকে, এবার কি বললো সেটা দেখতে কি, চৌপলি সমগ্র তলের ক্ষেত্রফল 192 বর্গ সেমি। আমি সূত্রের একটা পিডিএফ দিয়ে দিয়েছি A to Z, সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই যাও ইউটিউবে চ্যানেলের মধ্যে, প্রথম সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি একদম, সেখান থেকে সূত্রগুলো নামিয়ে নাও। যদি ভালো লাগে তাহলে একবার প্রিন্ট আউট করে নাও, তাহলে কোনো অঙ্কের কোনো সূত্রতে অসুবিধা হবে না। এখন যেটা বলবো সেখানে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে সূত্রগুলো ওখান থেকে ডাউনলোড করে মুখস্থ করে নাও। এখানে দেখো বাহুগুলো এখানে এ বি সি, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল আমি একদম শর্টে করছি। সমগ্র ক্ষেত্রফল কত, 2 ইন্টু এ বি প্লাস অফ বি সি প্লাস অফ সি এ ইকুয়াল টু, এখানে আছে কত, 192। ওকে, আবার বলছে আমাদের ঘনফল, তাহলে এখানে ঘনফল আমরা কি বলি, ঘনফল ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, এখানে দেওয়া আছে 144। আবার আমাদের কর্ণ দেওয়া আছে, কর্ণ আমরা কি ধরি, রুট ওভার এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার ইকুয়াল টু 13। ক্লিয়ার? তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, দেখো তো একটু খেয়াল করে, যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার প্লাস অফ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস অফ সি এ। এটা অবশ্যই জানি আমরা। এই ফর্মুলাটা আমাদের ক্লাস 7-এ সম্ভবত, 6-7, হ্যাঁ 7-এই ছিল এটা। এবার দেখো এইখানে 13 তার হোল স্কোয়ার, একে যদি আমরা রুট করি তাহলে এখানে পাচ্ছি কত, এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার ইকুয়াল টু 169। তাহলে 169 প্লাস অফ এর মানটা রয়েছে 192, দুটোকে যদি যোগ করি তাহলে পাচ্ছি 361। ওকে, তাহলে এ যদি বর্গমূল করি, এ প্লাস বি প্লাস সি, 361-এর বর্গমূল হয় 19। ঠিক আছে, এবার এই তিনটে আমরা সমীকরণ পেয়েছি, এই তিনটাকে একটু এক জায়গায় লিখে নিই। এই 1 নং, এটা একটা পেয়েছি 2 নংয়ের, আর এই একটা পেয়েছি আমাদের 3 নংয়ের। ওকে, তাহলে প্রথম পেয়েছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 19। এবার আরেকটা পেয়েছি 2 ইন্টু এ বি প্লাস অফ বি সি প্লাস অফ সি এ ইকুয়াল টু 192। একটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার ইকুয়াল টু 169, একটা এ বি সি ইকুয়াল টু 144। ওকে, এবার মোটামুটি যে কোনো একটাকে, এটাকে আমরা ভেঙে নিই, 144-কে যদি ভাঙি তাহলে এখানে আমরা পাবো 272। কেন ভাঙলাম বলছি আমি, 36, 2 দিয়ে ভাঙলে 18, 2 দিয়ে ভাঙলে
9 3 দিয়ে ভাঙলে 3। এবার দেখো এইগুলো গুণ করলে আবার 144 আসবে। এবার মোটামুটি এদেরকে এমনভাবে 3টে অংশে আমরা বিভক্ত করব যেখানে যোগ করলে হয় আমাদের 19। ক্লিয়ার? যেখানে এ বি সি, তাহলে এখানে মোটামুটি করে আমি একটু দেখে নিই। যদি খেয়াল করো, এটা নাও, এই দুটো নাও, আর একটা থাক, একটা নাও 4, একটা 4 3 4 12, আর একটা 3। হ্যাঁ, এইভাবে নিয়ে নাও। তাহলে এদেরকে যোগ করলে কত হচ্ছে? 12 আর 4 12 13 14 15 16 17 18 19। তাহলে এইগুলো যোগ করে হচ্ছে 19। এবং তুমি যদি এইগুলো মান এখানে পুট করো তাহলে সেই মানগুলো আমার এখানে 19 দেবে। সরি, এখানে যদি এ বি সি এর মান হিসেবে বসাই তাহলে এখানে একটা ধরে নিলাম এ এর মান ইকুয়াল টু, এখানে বলতে পারি 3 × 4 × 12। অতএব নির্ণেয় ধারের মান, ধারগুলির মান 4 3, 4, 12। কার মান কত সেটা কিন্তু বলিনি, যে এর মান এত, বি এর মান এত, সি এর মান এত, বলতেই পারো। এখানে দেখো, এখানে যদি আমি ধরে নিলাম এ এর মান, এ বি সি এর মান এভাবে রয়েছে, তাহলে আমরা এখানে এর কিউব, এ এর হোল স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার, সি এর হোল স্কোয়ার অর্থাৎ 12 এর হোল স্কোয়ার করে দেখো, এবং সেগুলো যোগ করো 169 পাবে। এভাবে করে দেখো না। একইভাবে এখানে এ বি সি এর মান বসাও, 192 পাবে। এবার চলো পরের অঙ্কতে আমরা চলে যাই। এই অঙ্কটা আসবে না, বলে দিই, এই অঙ্কটা আসবে না। এবার আমরা পরের অঙ্কতে যাচ্ছি। এটা হয়ে গেছে। এবার 10-এ যাই। একটা শঙ্কুর শীর্ষকোণ দেওয়া রয়েছে 2 আলফা, উচ্চতা h একক হলে শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা কত? এটা আমার একটা শঙ্কু। খেয়াল করবে, যেভাবে করছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবে অনেকটা। এবং এটা আমার এই ব্যাসার্ধ রয়েছে, এখান থেকে এটাকে আমি টেনে দিচ্ছি, তাহলে এইটা আমার এইচ। এখানে এইচ এবং এই যে কোণটা, এই পুরো কোণটা বলা আছে আমার 2 আলফা। তাহলে এটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তাহলে এই মানটা কত? আলফা। এই মানটা কত? আলফা। এবার দেখো, আর শঙ্কুর ব্যাসার্ধ এখানে এটাকে ধরলাম আর, আর তির্যক উচ্চতা এটাকে ধরলাম এল। কিন্তু আর অথবা এল আমাদের কিন্তু নেই এখানে, সুতরাং আমাদের এইচ দিয়ে মানটাকে প্রকাশ করতে হবে সর্বদা। তাহলে এখানে ধরি চিত্রের শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, এখানে এইচ একক দেওয়া আছে, তির্যক উচ্চতা ইকুয়াল টু এল একক, এবং উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এইচ একক আমাদের দেওয়া রয়েছে। এবার দেখো, এটাকে মোটামুটি আমি একটা ছোট্ট একটা রূপ দিই যেন বোঝার সুবিধার্থে। এটা আমার আর, এটা এইচ, এটা আমার এল, আর এটা আমার রয়েছে থিটা কোণ। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করি, এইটা আমার থিটা কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু, এটা আমার লম্ব। থিটা কোণের সাপেক্ষে এর একটা বাহু যেটা 90 ডিগ্রি বিপরীতে রয়েছে সেটা তো আমাদের অতিভুজ। আরেকটা যেটা থিটা কোণের সঙ্গে সংলগ্ন সেটা আমাদের কি হয়? ভূমি। ক্লিয়ার? তাহলে এখান থেকে অতএব কজ, এখানে আমার মোটামুটি এইচ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি ইকুয়াল টু আমার কত রয়েছে? এইচ, অতিভুজ রয়েছে আমার এল। তাহলে এল এখানে চলে আসবে,
আর কস থিটা নিচে চলে যাবে, তাহলে এইচ বাই কস থিটা ইকুয়াল টু এইচ ইন্টু কস থিটা যদি উপরে যায় আমরা কি জানি 1/cos থিটা ইকুয়াল টু সেক থিটা, তাই তো? ত্রিকোণমিতিক সূত্র কিন্তু এটা। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে এটা হয় আমাদের সেক থিটা। ক্লিয়ার? একটা আনসার। আবার এটা আমার লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে আমরা কি বলি? ট্যান। অথবা আমরা ভূমি বাই লম্ব করলাম, তাহলে কট থিটা। ওকে, কট থিটা ইকুয়াল টু এইচ ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আর এখানে চলে গেল, আর ইকুয়াল টু এইচ বাই কট থিটা। একইভাবে আমরা বলতে পারি আর ইকুয়াল টু এইচ ইন্টু কট থিটা ইকুয়াল টু কত? কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা, অথবা tan থিটা ইকুয়াল টু 1/cos থিটা, এটাই তো জানি আমরা। তাহলে 1/cos থিটা এখানে রয়েছে, তাহলে এটা হবে আমাদের tan থিটা। ক্লিয়ার হয়েছে? অতএব এখানে বলবে অতএব নির্ণেয় ব্যাসার্ধ ইকুয়াল টু এইচ ইন্টু tan থিটা একক ও তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমাদের এল কত বেরিয়েছে? এইচ ইন্টু সেক, সরি এটা থিটা, আর এখানে আমরা আমাদের দেয়া রয়েছিল 2 ওকে, আর দেয়া ছিল সেখান থেকে আমরা পেয়েছিলাম 5। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো আশা করি। এবার চলো পরের অঙ্কতে যাই। বলেছি পুরো পাই টু পাই করিয়ে দেবো। এবার দেখো, একটা নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া রয়েছে ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এবার অর্ধগোলকের ব্যাসার্ধ কত? ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ওকে, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক। এবার অর্ধগোলকের আয়তন লিখে নাও, আয়তন ইকুয়াল টু কত? অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু 2πr³ ঘন একক। এবার সমগ্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান দেওয়া আছে। এবার অর্ধগোলকের সমগ্রতলের, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3πr², সূত্র এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শর্তে এই 2πr³ ইকুয়াল টু 3πr²। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে এই r² আর এই r³ কেটে আর থাকে, তাহলে 3/2। ক্লিয়ার? কত হচ্ছে? 3/2। আর ভাগ করে দাও, একটা জায়গায় একটুখানি ভুল করে ফেলেছি। অর্ধগোলকের আয়তন 2/4, সরি 2/3 তাহলে এখানে আমার 2/3 এবং এই 3 এই পাশে গিয়ে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে কত? 9/2 ইকুয়াল টু 4.5। একটু ভুল হয়ে গেছিল হালকা। এবার দেখো, তাহলে এখানে কি লিখবো? অতএব নির্ণেয় অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 4.5। এখানে একক দেয়া আছে, যদি একক থাকে তাহলে একক, যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু। ঠিক আছে, আশা করি পুরো বুঝতে পেরেছো। যদি আমার সঙ্গে এই পুরো অঙ্কর পার্টটা করে থাকো তাহলে শুধুমাত্র লিখবে আই হ্যাভ ডান, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার সঙ্গে পুরো পার্টটা করেছো। যদি তোমার ভালো লাগে পুরো পার্টটা, তাহলে পরের পার্টগুলো দেখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। এবং তোমার এছাড়া যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অথবা এই অঙ্কগুলোর মধ্যেও কোনো সমস্যা রয়ে গেছে আমাকে জানাও, অবিলম্বে আমাকে জানাও, আমি সেই সমাধান তোমাদের দিয়ে দেবো।
প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সারও করি। তাহলে চলো আজ এই পর্যন্ত রইল, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা।